গল্পের শুরুটা হয় বিভূতিভূষণ চক্রবর্তী নামের এক ব্যক্তির বাড়িতে, যেখানে বাড়ির বাইরে স্পষ্ট করে লেখা রয়েছে তান্ত্রিক। তখনই বিভূতিভূষণের সাথে দেখা করতে শশীধর চক্রবর্তী এবং নীলকণ্ঠ হালদার নামে দুজন ব্যক্তি আসে। এরপর তিনজন নিজেদের মধ্যে কথা বলছিল, যেখানে বিভূতিভূষণ বলছিল খারাপ আবহাওয়া আর বৃষ্টির আসল মজা তখনই পাওয়া যায় যখন লম্বা লম্বা গল্প শোনা যায়। এই কথা শুনে নীলকণ্ঠ তাদের দুজনকে জিজ্ঞেস করে যে তারা কি বিবাহিত। শোনা মাত্র দুজনই হেসে ওঠে। অবশ্য এই প্রশ্ন জিজ্ঞেস করার কারণ হচ্ছে, প্রথম যে গল্পটি বলা হবে সেটা বৈবাহিক জীবনকে কেন্দ্র করে। এরপর নীলকণ্ঠ তার গল্প বলতে শুরু করে। ঘটনাটা 10 বছর আগের। রেলওয়ে ডিপার্টমেন্ট তাকে কলকাতার ভুলেশ্বর নামে একটি জায়গায় ট্রান্সফার করেছিল। সেই সময় সেখানে এক স্কুলের শিক্ষক তাকে এই গল্পটি শুনিয়েছিলেন। আসলে প্রথম যে গল্পটি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা নামের গল্প। ওই স্কুল শিক্ষক এই ঘটনার বর্ণনায় তাকে করেছিল। গল্পটি ছিল মূলত দুর্গাচরণ নামে এক লোহার ব্যবসায়ীকে নিয়ে, যার কোনো সন্তান ছিল না। এজন্য তিনি তার নিজের ভাতিজা ফণীভূষণকে নিজের সন্তানের মতো করে লালন পালন করছিলেন। ফণীভূষণ ছোটবেলা থেকে খুব আদরে বড় হয়েছিল, এমনকি পড়াশোনার জন্য তাকে বাইরে পাঠানো হয়েছিল। কিন্তু পড়াশোনা শেষ করে ফিরে এসে সে নিজের পছন্দের মেয়ে মণিকে বিয়ে করে। স্বাভাবিকভাবে এই বিষয়টি তার পরিবারের লোকদের একটুও ভালো লাগেনি, তবে তার সুখের জন্য কেউ কোনো কথা বলেনি। আর ফণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পারিবারিক ব্যবসায় যোগ না দিয়ে সে নিজের আলাদা ব্যবসা শুরু করেছে। এমনকি এখন ফণীভূষণ নিজের এই বাড়িটি ছেড়ে তার স্ত্রী মণিকে নিয়ে তার পৈতৃক অন্য একটি বাড়িতে যেতে চাচ্ছে, যে জন্য ফণীভূষণ তার ছোট মায়ের থেকে আশীর্বাদ নিয়ে বের হয়ে যায়। ফণীভূষণ মণিকেও জিজ্ঞেস করে যে সে খুশি আছে কিনা। মণিও হ্যাঁ বলে, কারণ বিয়ের পর এই প্রথমবার এত দূরে কোথাও যাচ্ছে। আবার ফণীভূষণের ব্যবসাও ক্রমাগত বাড়ছিল, সেই কারণে সে মণিকে খুব বেশি সময় দিতে পারছিল না। ফণীভূষণ মণিকে নিয়ে তার ফুলেশ্বরের বাড়িতে পৌঁছে যায়, আর সেখানে তাদের বাড়ির পুরনো কেয়ারটেকারকে দেখতে পাই, যে তাদের পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখায়। ফণীভূষণের প্রত্যেক এই বাড়িতে ভক্তদাস নামে একটি তোতা পাখি ছিল। এই পাখিটি মূলত অনেক সময় যাবত এখানে আছে। আসলে ফণীভূষণের মা তার জীবনের শেষ সময়টা এই বাড়িতে কাটাতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আবার এই বাড়ির কেয়ারটেকারটাও বেশ বুড়ো হয়ে গেছে, এর জন্য সে নতুন একজন লোককে আনতে বলছিল, যাতে সবকিছু ঠিকঠাকভাবে দেখাশোনা করতে পারে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই মণি ঘরে ঢুকে পড়ে, আর সেখানেই সে জোরে জোরে ডাকতে শুরু করে। কেয়ারটেকারও এই জন্য তাদেরকে বিশ্রাম নিতে বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ফণীভূষণ মণিকে তার মায়ের একটি পেন্টিং দেখায়, যে পেন্টিংটি তৈরি করার জন্য সে লখনৌ থেকে একজন শিল্পী নিয়ে এসেছিল। আর আশ্চর্যের বিষয়, ওই শিল্পী মাত্র একবার তার মাকে দেখেই পেন্টিংটি সম্পূর্ণ করে ফেলেছিল। আরও অদ্ভুত ব্যাপার ছিল, মণি এবং তার শাশুড়ি দুজনকে দেখতে অনেকটাই একই রকম লাগছিল। আর এখানে মণির একটি বিষয় লক্ষ্য করা যায়, মণি শুধু তার শাশুড়ির গয়নাগুলোর দিকে এক নাগারে তাকিয়ে আছে, যেটা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে তার গয়নার প্রতি কতটা প্রবল আকর্ষণ রয়েছে। এই ঘরের জানালা দিয়ে গঙ্গা নদীর শাখা নিত্যকালী দেখা যায়। যে দৃশ্য দেখে ফণীভূষণ মনে মনে ভাবছিল, যখন সে কাজ শেষে বাড়িতে ফিরবে মণি হয়তো এই জানালার পাশে বসে তার জন্য অপেক্ষা করবে। কিন্তু মণির এসব বিষয় নিয়ে কোনো আগ্রহই নেই। কিন্তু ফণী তার স্ত্রীকে খুশি করার জন্য সবকিছুই করছে। কিন্তু পরক্ষণেই মণি ফণীভূষণের মায়ের সেই পেন্টিংটিকে ঘর থেকে সরিয়ে ফেলতে বলছিল। ফণীভূষণ একজন ঠান্ডা মেজাজের লোক ছিল। এরপর একদিন ভক্তদাস নামে সেই তোতা মণির সামনে কথা বলতে শুরু করে। তার কথায় মনে হচ্ছিল সে মণির মধ্যে ফণীভূষণের মাকে দেখতে পাচ্ছে। অবশ্য ওই পেন্টিংটাও কিন্তু সেই ইঙ্গিতে দিচ্ছে। এরপর আমরা মধুসূদন নামে মণির এক কাজিনকে দেখতে পাই, যে ফণীভূষণ এখানে চাকরিতে যোগদান করেছে। ফণীভূষণ মধুসূদনকে ম্যানেজারের সাথে কাজ করতে বলে, কারণ ম্যানেজারও ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছিল, আর তার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল। আবার ফণীভূষণ একাই দুটি ব্যবসা সামলাচ্ছে। তবে মূল বিষয় হচ্ছে, ফণীভূষণ এখন কাজ থেকে কিছুটা অবসর চাচ্ছে, যাতে স্ত্রী মণির সঙ্গে সে কিছু সময় কাটাতে পারে। এর মধ্যেই তার কাছে কলকাতা থেকে একটি বড় পার্সেল আসে, আর ওই পার্সেলটি মণিকে উপহার দিতে সে দ্রুত বাড়িতে চলে যায়। কিন্তু মণি তাকে দেখে খুশি হওয়ার বদলে একটু অবাকই হয়, যে এত তাড়াতাড়ি কেন সে বাড়িতে ফিরেছে। এরপরই ফণী যখন পার্সেলটি মণির হাতে তুলে দেয়, পার্সেলটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মণি যেন একদম পাগলের মতো আচরণ করতে শুরু করে। কারণ ওই বক্সের মধ্যে একটি বিশেষ শাড়ি এবং অনেকগুলো গয়না ছিল, যে গয়নাগুলো দেখার পর মণির গয়নার প্রতি যে একটা আকর্ষণ আছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। এমনকি এই গয়না পাওয়ার আনন্দে সে ফণীকে কোনো কিছু না বলেই নিজের উল্টো দূরে সরিয়ে দেয়, যেটা ফণীভূষণের বেশ কষ্ট লাগে। এই জন্য রাগের বশে সে তার কাজের লোকের সাথে দুর্ব্যবহার করে। পরে অবশ্য তার এই বিষয় নিয়ে আফসোসও হয়েছিল। এরপর ফণীভূষণ মন খারাপ করে বাইরের হেলানো চেয়ারে গিয়ে ঘুমিয়ে পড়ে।
কিন্তু রাতের বেলা মনির ভিন্ন এক রূপ দেখা যায়। সে ওই শাড়ি আর গহনাগুলো পরে ফণিভূষণকে ঘরের মধ্যে ডাকে। কিন্তু ওই মুহূর্তে মনির প্রশংসা না করে, পরিস্থিতি না বুঝেই ফণিভূষণ তার মায়ের পেন্টিংটি দেখে তার মায়ের প্রশংসা করতে শুরু করে। যে জন্য মনির একসময় মনে হচ্ছিল যে এই গহনাগুলো হয়তো পর্যাপ্ত নয়, মানে এগুলো পরে হয়তোবা সে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে না। মানে যতটা তার শাশুড়ির গায়ে রয়েছে তার গায়ে ততটা নেই। আবার তার শাশুড়ির কাছে বড় একটি ডায়মন্ডের হারও ছিল। এই জন্য মনি মনে করছিল ফণি হয়তোবা এই কারণে এগুলো বলছে। মনির এই সকল মানসিকতা দেখে স্পষ্ট বোঝা যায় গয়নার প্রতি তার একটা অতিরিক্ত লোভ আছে। এমনকি সে এটাও সিদ্ধান্ত নিয়েছে সে আর শ্বশুরবাড়িতে ফিরে যাবে না, মানে যেখান থেকে সে এসেছে। কারণ তার ধারণা ছিল সে এই পরিবারকে কোনো সন্তান দিতে পারেনি বলে তাকে হয়তো কেউ পছন্দ করে না। কিন্তু ফণিভূষণ মনিকে বোঝাতে চেষ্টা করে যে এমন কিছুই নয়, সে যা করছে সব তার খুশির জন্যই। আর মনিকে খুশি করার জন্য ফণিভূষণ মনিকে প্রতিশ্রুতি দেয় যে ঠিক একই রকমের সে একটি ডায়মন্ডের নেকলেস কিনে দিবে, আর মনিকে নিয়ে সে কখনোই আর ওই বাড়িতে যাবে না। কিন্তু এরপরই ফণিভূষণের উপর দুর্ভাগ্যের ছায়া নেমে আসে। কারণ ফণিভূষণের যে পার্টনার ছিল তার নাম ছিল ওয়াই মজুমদার। তার নাম ছিল মজুমদার। সে ফণিভূষণের সাথে আর কাজ করছে না, একদম তার বিরুদ্ধে চলে গেছে। এমনকি তারা যে স্টোরটি নিয়েছিল সেখানে মালিকানা নিয়েও তারা আদালত পর্যন্ত লড়াই করে, যে জন্য ফণির একসময় সমস্যার কারণে অনেক টাকার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ব্যবসার ক্রমাগত ক্ষতি হচ্ছে। ফণি তখন চরম টেনশনের মধ্যে পড়ে যায়। মূলত তাদের যে স্টোরেজ রুমটি ছিল সেটি নিয়েই মূল সমস্যা। কারণ যতক্ষণ পর্যন্ত পণ্যগুলো স্টোরেজে রাখা না যাবে ততক্ষণ পর্যন্ত সেগুলো বিক্রি করা সম্ভব ছিল না। আর এই কারণে পুরো ঝামেলার তৈরিটা হয়েছিল। মূলত ফণিভূষণ একটি স্টোরেজ এরিয়া লিজে নিয়েছিল, কিন্তু সেটা আবার মজুমদার কিনে নেওয়ার চেষ্টা করছে। প্রথমে অবশ্য সেই জায়গার মালিক ফণিভূষণের সাথে রাজি হয়েছিল, কিন্তু ফণিভূষণের প্রতিদ্বন্দ্বী পার্টনার মানে মজুমদার সে এখন সেখানে এসে সমস্যা তৈরি করেছে। এমনকি স্টোরের মালিককে সে উস্কানিও দিচ্ছে সেখানে যেন ফণিভূষণের কোনো মাল রাখতে না দেয়। যাই হোক, এরপর ফণিভূষণ বাড়িতে ফিরে আসে। ফণিভূষণের হাতে একটি বাক্স দেখে মণি তখন ভেবে নেয় ফণিভূষণ হয়তোবা তার জন্য নেকলেস কিনে এনেছে। কিন্তু আসলে ওই বাক্সের মধ্যে কিছু ফাইলই ছিল, কোনো গয়না নয়। যে জন্য মনির আচরণ একদমই বদলে যায়। তার স্বামীর যে ব্যবসায় ক্ষতি হচ্ছে এই বিষয় নিয়ে তার কোনো আগ্রহই নেই, তার শুধু গয়না চাই। ফণিভূষণ এখন নিরুপায়, তার কিছু করার নেই, তার প্রচুর অর্থ দরকার। এজন্য ফণি মনিকে বলছিল যে কিছুদিনের জন্য সে যদি গয়নাগুলো দেয় তাহলে বন্ধক রেখে সে নিজের ব্যবসা বাঁচাতে পারবে। কিন্তু মনি তখন একটু পাগলের মতো বিহেভ করে। সে একটু রেগে গিয়ে ঘরের দরজায় বন্ধ করে দেয় এবং ভিতরে গিয়ে গয়নাগুলো জড়িয়ে রাখে। এমনকি দরজা পর্যন্ত খুলছিল না, মানে কোনোভাবেই ওই গহনা সে হাতছাড়া করবে না। আবার ফণিভূষণকে সেই দিনই জরুরি কাজে কলকাতা যেতে হবে, কারণ নিজের ব্যবসা বাঁচানোর জন্য তাকে তো টাকার ব্যবস্থা করতে হবে। তাই ফণিভূষণ যখন চলে যাচ্ছিল মনি শুধু চুপি চুপি তার উপর নজর রাখে। অবশ্য তারও একটা কারণ ছিল, কারণ সে ধারণা করছিল ফণি হয়তো ফিরে এসে তার গহনা নিয়ে যেতে পারে। আর এই ভয় থেকেই ফণিভূষণ বাড়ি থেকে বের হওয়ার পরই মনি বাড়ির কেয়ারটেকার কাকাকে ডেকে মধুসূদনকে তার বাড়িতে আসতে বলে। আর মধুসূদন আসার পর মনি তাকে বলে মধুসূদন যেন মনিকে তার বাবার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু মধুসূদন বর্তমান জীবনে খুব ভালোই আছে, তাই সেখানে চাকরি হারাতে চাচ্ছে না। সে যে বস্তি থেকে এসেছে সেখানে ফিরতে চাইছিল না। মনি তখন তাকে বোঝায় যে সে কোনো সমস্যায় পড়বে না, কারণ সে সব গয়না নিয়ে চলে যাবে। কারণ মনির তো মনেই হচ্ছিল যে ব্যবসার ক্ষতির কারণে ফণিভূষণ তার গয়নাগুলো হয়তোবা নিয়ে যেতে পারে। এই জন্য সে গয়না নিয়ে পালাবে, কারণ তার কাছে গয়নার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই। এটা শুনে মধুসূদন জিজ্ঞেস করে যে বাইরে যে কেয়ারটেকার আছে তার ব্যাপার কি হবে। মনি তখন বলে যে পরদিন তো শনিবার, সেই দিন কেয়ারটেকার আসবে না, আর বাড়ির চাকরকে টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দিবে। মনির এই কথাগুলো শোনার পর মধুসূদনও বুঝতে পারে মনি আসলে মানসিকভাবে অসুস্থ। আর এখানে মধুসূদনের একটা ভিন্ন উদ্দেশ্য লক্ষ্য করা যায়। সেও চিন্তা করছিল এটাই একমাত্র সুযোগ, এই সুযোগে হয়তো বা গহনাগুলো হাতাতে পারবে। তাই কথা মতো পরদিন রাতের বেলা মনি সব গহনা পরে মধুসূদনের সঙ্গে নৌকায় করে তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। গয়নাগুলো দেখে মধুসূদনও একদম পাগল হয়ে গেছে, কারণ সে তো এটাই যাচ্ছিল। এরপর গভীর অন্ধকারের মধ্যে তারা দুজনই অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে ফণিভূষণ যখন বাড়িতে ফিরে আসে তখন মনিকে খুঁজে না পেয়ে ফণিভূষণ একদম পাগলের মতো হয়ে যায়। সবাই মিলে মনিকে খুঁজতে শুরু করে। আবার খোঁজ নিয়ে জানা যায় মনি তার বাবার বাড়িতেও যায়নি। আবার মধুসূদনকে পাওয়া যাচ্ছে না। তবে মধুসূদনের খোঁজ করতে গিয়ে জানা যায় যে মধুসূদন নামে কোনো ব্যক্তি আসলে ছিল না, অর্থাৎ মধুসূদন তার নামটা পর্যন্ত মিথ্যা বলেছিল। এই ঘটনার পর থেকে ফণিভূষণ মনির শোকে ডুবে থাকতে শুরু করে। প্রতিদিন তার স্বপ্নে মনি এসে হাজির হতো। এতে করে সে বুঝতেই পারছিল না মনি সত্যি বাড়িতে ফিরে এসেছে নাকি এটা তার শুধুমাত্র স্বপ্ন। ফণিভূষণ তার মায়ের সে পেন্টিংকে ভয় পেতে শুরু করে।
আসলে ফণিভূষণ সেই ডায়মন্ডের নেকলেসটি কিনে এনেছিল, কারণ সে মনে করছিল হয়তো এই নেকলেসটির খোঁজে মণি হয়তো আবার বাড়িতে ফিরে আসবে। এরপর এক রাতের বেলা আমরা দেখতে পাই মণি ফণিভূষণকে নিজের সঙ্গে সেই নদীর দিকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফণিভূষণও নদীর ভেতরে নামতে শুরু করে, আর এখানেই মণি তার আসল রূপ দেখায়। আমরাও দেখতে পাই এটা মণির কঙ্কাল, আর যে গয়নাগুলো সে নিয়ে গিয়েছিল এখনও সেই গয়নাগুলো পরা। এতে করে ধারণা করা যায় হয়তোবা মধুসূদন মণির ওই গহনার লোভে মণির থেকে গহনাগুলো কেড়ে নিয়ে তাকে নদীর পানিতে ফেলে মেরে ফেলেছিল। আসলে যেমনটা মণির গহনার প্রতি ভালোবাসা ছিল, ফণিভূষণের মণির প্রতি ততটাই ভালোবাসা ছিল। আর ফণিভূষণের সামনে মণি সেই রূপে হাজির হয়েছিল যে রূপে সে তাকে সবসময় দেখতে চেয়েছিল। এখানে মূলত প্রথম গল্পটি শেষ হয়। এখানে একটি প্রশ্ন থেকে যায়, মণির যদি পানিতে পড়ে মৃত্যু হয়ে থাকে তাহলে মণির আত্মা কেন আবার ফিরে এসেছে? তার একটাই কারণ হতে পারে, মণি যখন বেঁচে ছিল ফণিভূষণকে তখন সে ধোঁকা দিয়েছে, সেই জন্য হয়তোবা তার আত্মা এখনও পর্যন্ত মুক্তি পায়নি। প্রথম গল্পটি শোনার পর শশীদার বলে যে আজকে শেষ গল্পটি সেই বলবে, কিন্তু তার আগে তারা বিভূতিভূষণের গল্প শুনতে চায়, কারণ বিভূতিভূষণই তো তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। তখন বিভূতিভূষণ বলে তার নিজের জীবনে এমন বিশেষ কিছু নেই, কিন্তু তার জীবনের সঙ্গে খুব মিল আছে এমন একজন মানুষের একটি গল্প রয়েছে যার নাম তারানাথ, কারণ তাদের দুজনের ভাগ্য একসাথে জড়িয়ে ছিল। বিভূতিভূষণ তখন বলতে থাকে তারানাথ ছোটবেলা থেকেই তন্ত্র সাধনার প্রতি অত্যন্ত আগ্রহী ছিল, আর যখন তারানাথের জন্ম হয়েছিল সেই দিন আকাশে উল্কাপিণ্ডের বৃষ্টি হয়েছিল, আর সেই দিনে তার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল। বিভূতি জানায় যে তারানাথের সাথে তার একবার দেখা হয়েছিল, আর তখনই তারানাথ তাকে এই গল্পটি শুনিয়েছে। বিভূতির তথ্য মতে তারানাথ এক রাতে স্বপ্নে একজন তন্ত্র সাধনা করা মহিলাকে দেখতে পায়, আর এই স্বপ্ন তাকে সেই জায়গা পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল। তবে এর কোনো ঠিকানা ছিল না। প্রায় এক সপ্তাহ হেঁটে হেঁটে তারানাথ বীরভূমের কাছে একটি গ্রামে গিয়ে পৌঁছায়, আর সেখানে গ্রামবাসীদের জিজ্ঞেস করলে সে জানতে পারে নদীর ধারে সত্যি একজন পাগল মহিলা বাস করে। এখানে মানুষ তাকে তান্ত্রিক বলে ডাকে, আবার কেউ বলে সে নাকি মৃতদেহ খায়, কেউ বলে সে নাকি 500 বছরের বেশি বয়সী, আবার কিছু মানুষের বিশ্বাস সে কোনো মানুষই নয়, সে একজন ডাইনি। কিন্তু তারানাথের এইসব কথায় কোনো ভয়ই হচ্ছিল না, বরং তার মধ্যে যে কৌতূহল ছিল সেটা আরও বেড়ে যাচ্ছিল। তারানাথ চাচ্ছিল যে সব কিছু সে নিজের চোখে দেখবে, তাই তারানাথ সেই মহিলার সাথে দেখা করে তাকে মা বলে সম্বোধন করে এবং খাওয়ার জন্য কিছু জিনিসপত্র দেয়। কিন্তু ওই মহিলা হেসে সব কিছু ফেলে দেয়, এমনকি তারানাথকে লাঠি দিয়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারানাথ বারবার তাকে বলছিল তার কাছে বিশেষ এক শক্তি আছে, এমনকি সে স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পায়, আর সেই কারণেই সে এই জায়গায় এসেছে। কিন্তু মহিলা তার কোনো কথাই শুনছিল না, যে জন্য তারানাথ একটি গাছের পাশে আশ্রয় নেয়, আর তখনই একজন মানুষ তার সাহায্য করে। তারানাথের আবার তামাক খাওয়ার অভ্যাস ছিল, সন্ধ্যার সময় সে এভাবেই সময় কাটাত। আর এই লোকের সাথে দেখা হওয়ার পর জানা যায় তারানাথও এই ধরনের তামাকই খেত। এরপর সেই রাতে তারানাথ আবার সেই মহিলার কাছে যায়, কিন্তু সেই মহিলা আবারও তাকে লাথি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারানাথ মনে করে এই মহিলা হয়তো নিশ্চয়ই পাগল, আর সে বারবার সেই মহিলার হাতে মরবে না, কারণ এখানে যদি তার সাথে কিছু হয়ে যায় তাহলে তার পরিবারের কেউই জানতে পারবে না যে আসলে তার সাথে কী ঘটেছিল। এরপর তারানাথ ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা সেখান থেকে তারাপীঠে যাওয়ার কথা ভাবে। কিন্তু সেই রাতের সেই তান্ত্রিক মহিলা আবার তার স্বপ্নে এসে হাজির। এবার সে বলে মা মাঝে মাঝে কঠোর হয়, তাই আগামীকাল সে যেন আবার গিয়ে তার সাথে দেখা করে, আর এবার যেন তার উপর রাগ না করে। এরপর হঠাৎ করে তারানাথের ঘুম ভেঙে যায়। সকালবেলা শ্মশানের পাশে বসে একটি দোকান থেকে সে খাবার খাচ্ছিল। সে যেহেতু ব্রাহ্মণ ছিল সেজন্য ফ্রিতে খাবার পেয়ে যায়। এরপর তারানাথ আবার সেই জায়গায় যায় যেখানে সেই তান্ত্রিক মহিলা থাকত, কিন্তু সেই গাছের উপরে সে একটি মেয়ের আত্মাকে ঝুলতে দেখে। দেখা মাত্র সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তখনই সেই তান্ত্রিক মহিলা এসে হাজির। সে তারানাথকে বকতে শুরু করে, তার কথা আমি কেন তোমার স্বপ্নে আসব, তুমি মিথ্যা বলছো। এরপর তান্ত্রিক মহিলা তারানাথকে বোঝানোর চেষ্টা করে সে এখনও খুবই ইয়াং এবং সে এখনও দুনিয়ার ভোগবিলাস উপভোগ করেনি। এই কারণে তার আত্মা কখনোই এই তন্ত্র সাধনা সম্পূর্ণ করতে পারবে না, কারণ আত্মা খুবই চঞ্চল হয়, আর আত্মার ইচ্ছাগুলো কখনোই সম্পূর্ণ শেষ হয় না। তাই সে যেন সেখান থেকে চলে যায়, কারণ এই পথ তার জন্য নয়। অনেক বোঝানোর পর এবং বকাঝকা করার পর তারানাথ সেই তান্ত্রিক মহিলাকে পাগল বলে আবারও চলে যায়। কিন্তু আবারও সেই রাতে তান্ত্রিক মহিলা তার স্বপ্নে এসে হাজির। এইবার তারানাথ অবশেষে জানতে পারে যে এই তান্ত্রিক মহিলার আসল রহস্যটা কি। কিন্তু ঠিক তখনই সেই তান্ত্রিক মহিলা তারানাথকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে একটি অদ্ভুত কথা বলে। সে বলে যদি তারানাথ তাকে খুন করে ফেলে তাহলে সে সব সাধনা করতে পারবে, আর তার সমস্ত শক্তিও তারানাথের মধ্যে চলে আসবে। কিন্তু তারানাথ এমনটা করতে চাচ্ছিল না, যে জন্য ওই তান্ত্রিক মহিলা আরেকটি প্রস্তাব দেয়
সে বলে তারানাথ যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তার মনের সব ইচ্ছা শেষ হয়ে যাবে। কিন্তু তারানাথ এই প্রস্তাবে রাজি হয়নি। তখন সেই তান্ত্রিক মহিলা তার আসল রূপে সামনে আসে, অর্থাৎ সে সত্যি একজন ডাইনি ছিল, অথবা তার মধ্যে ডাইনির মতো অলৌকিক শক্তি ছিল। কিন্তু তারানাথ তাকে আগে মা বলে সম্বোধন করেছিল বলে তারানাথের প্রতি কিছুটা প্রভাবিত হয়েছিল। এরপর তারানাথ ভয়ে সেই তান্ত্রিক মহিলার গাছের কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সেই তান্ত্রিক মহিলা তাকে বলে আর 2 দিনের মধ্যে আমাবস্যা, সেই দিন সে যেন অবশ্যই এখানে ফিরে আসে। তারানাথ আর সুযোগ হারাতে যাচ্ছিল না, সঙ্গে সঙ্গে সে পৌঁছে যায়। এরপর সেই তান্ত্রিক মহিলা তারানাথকে বলে যদি সে সত্যি সাধনা করতে চায় তাহলে নদীর দক্ষিণ দিকে একটি মেয়ের মৃতদেহ ভেসে এসেছে, সে যেন সেখানে গিয়ে সেই মৃতদেহটি নিয়ে আসে এবং তার সঙ্গে ফ্রাইড রাইস এবং মদ নিয়ে আসে, সাথে একটি সাদা কাপড় আনতে বলে যেটি পরে সে সাধনা করবে। কিন্তু যদি সে এই সাধনায় সফল না হয় তাহলে তার মৃত্যু হবে। এরপর ওই মহিলা সেই মেয়েটির মৃতদেহকে চুল ধরে টেনে যজ্ঞের জায়গায় নিয়ে আসে এবং তারানাথকে বলে সে যেন নদীর ভেতরে গিয়ে সেই সাদা কাপড় পরে 3 বার নদীতে স্নান করে আসে। কিন্তু সেই মেয়েটির মৃতদেহ দেখে তারানাথ একবারই অবাক হয়ে যায়, কারণ সে এই মেয়েকে আগেও 2 বার দেখেছে, যাকে সে গাছে ঝুলতে দেখেছিল, অর্থাৎ সে আগেই মারা গেছে, অথবা এখানে এই তান্ত্রিক মহিলা তার সাথে কোনো খেলা খেলছে। এরপর সেই তান্ত্রিক মহিলা বলে তারানাথকে এই মেয়েটির মৃতদেহের উপর বসে সব সাধনা করার পাশাপাশি মহাডাম্বরী সাধনাও করতে হবে। আর এই সাধনার মন্ত্র সে তারানাথের কানে ফিসফিস করে বলেও দেয়, সাথে তারানাথের গলায় একটি রুদ্রাক্ষের মালা পরিয়ে দেয়। শুরু হয় সাধনা। তবে তারানাথের সামনে হঠাৎ করে মহাসর্ষি উপস্থিত হয়, যিনি তান্ত্রিক দেবীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বলে ধারণা করা হয়। কিন্তু তারানাথের সামনে যখন সে মহাডাম্বরী সাধনা করছিল তখন মহাসর্ষি কিভাবে সেখানে উপস্থিত হয়ে গেল এই বিষয়টি তারানাথ মোটেও বুঝতে পারছিল না, যে জন্য তারানাথ মহাসর্ষিকে জিজ্ঞেস করে। তখন সে তারানাথকে বলে সে যেন এই সব কিছু এখানে বন্ধ করে দেয়, কারণ সে তার সামনে আগেই প্রকাশ হয়ে গেছে। সে আরও বলে মহাডাম্বরীর যে ভয়ঙ্কর রূপ সে সহ্য করতে পারবে না, সেটা অনেক বিপজ্জনক। তারানাথ এখনও দুর্বল, সে এই সাধনার জন্য প্রস্তুত হয়নি, এমনকি সে সাধনার নিয়মগুলো ভালো করে জানে না। হঠাৎ করে মৃতদেহটি নড়চড়ে বসে এবং মহাসর্ষি তার আসল রূপ দেখিয়ে দেয়, যেটা দেখার পর তারানাথ ভয়ে সেখান থেকে দৌড়ে পালায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই মহাসর্ষির রূপে সেই তান্ত্রিক মহিলা তারানাথের সামনে আবার হাজির হয়। তারানাথ তাকে সব কিছু খুলে বলে যে সেখানে আসলে কি করেছিল, কীভাবে মহাসর্ষি তার সামনে প্রকাশ হয়েছিল। কিন্তু তান্ত্রিক মহিলার কথা যে মহাসর্ষি এভাবে সেখানে উপস্থিত হতেই পারে না, তার কথা সব কিছু মহাডম্বরীর কাজ। আর শেষ পর্যায়ে সে যে ভয়ঙ্কর রূপ দেখেছে সেটি মহাডম্বরীর রূপই ছিল। কিন্তু এরপরই গল্পে আসে মূল টুইস্ট, কারণ তারানাথ আসলে কখনই সাধনা করতে চায়নি। সে তো ওই তান্ত্রিক মহিলার সামনে গাছের নিচে বসে আছে যেমনভাবে সকালে ছিল, অর্থাৎ সব কিছুই ছিল ওই তান্ত্রিক মহিলার একটা ইলিউশন। সে তারানাথকে দেখানোর চেষ্টা করছে সাধনা এত সহজ নয় এবং এই সাধনা তারানাথের জন্য একেবারেই নয়। সে তারানাথকে এটাও বোঝায় মহাসর্ষি, মহাডাম্বরী, ত্রিপুরা এই সবই মহাব্রহ্ম শক্তি নারীর বিভিন্ন রূপ এবং একটি জন্মের সাধনায় এই শক্তিগুলোকে প্রকাশ করা সম্ভব নয়, এর জন্য অনেকগুলো জন্ম লাগে। সে নিজেও তার পূর্ববর্তী জন্ম থেকে এই সব কিছু সাধনা করে আসছে, অর্থাৎ সে কোনো সাধারণ মানুষই ছিল না। তবুও তারানাথের উপর দয়া করে সে তাকে নিজের কিছু শক্তি দান করে, যাতে পরবর্তী জন্মে সে এই শক্তিগুলোকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারে। এই জন্মে তা সম্ভব নয়, কিন্তু অভ্যাস করতে করতে সে একজন ভালো সাধক হতে পারবে। এরপর তারানাথ অনেক খুঁজেও সেই তান্ত্রিক মহিলার আর কোনো খোঁজ পায়নি, আর চাইলেও সেটা পেত না, কারণ সে এই পৃথিবীর মানুষই ছিল না, সে ছিল একদম আলাদা জগতের। আর তার শক্তিগুলোর বোঝা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এখানেই মূলত দ্বিতীয় গল্পটি শেষ হয়। কিন্তু বিভূতিভূষণের মনে হচ্ছিল তার নিজের জীবনের তন্ত্র সাধনা করতেই কেটে গেছে, কিন্তু পরে লোভের কারণে সে ভুল পথে চলে গিয়েছিল, আর তার ফলাফল তাকে ভোগ করতে হয়েছে এবং আজও সে তার ফল ভোগ করছে। তার কাছে শক্তিও ছিল, কিন্তু সত্যি কথা হলো যে সাধনা একটি জন্মে সম্পূর্ণ করা সম্ভব নয়, কারণ শেখার জন্য অনেক কিছু রয়েছে, কিন্তু মানুষের সময় খুবই কম। ঠিক তখনই সেখানে একটি ফুলের গন্ধ আসে, কিন্তু বিভূতিভূষণের মতে সব ফুল মানুষের জন্য ফোটে না, অনেক সময় অন্য জগতের প্রাণীরাও এই গন্ধ শুকে পৃথিবীতে চলে আসে। এরপর তারা সেখানে মানুষের লোভ এবং স্বার্থপরতার বিষয় নিয়ে আলোচনা করে, সাথে এটা বলে যে ভূত এবং মানুষ দুজনেই একসাথে অস্তিত্বশীল, কারণ প্রকৃতি সবার জন্যই সমান। এরপর শশীদার শেষ গল্পটি বলতে শুরু করে। সময়টা ছিল ইন্দো চায়না যুদ্ধের সময়। ওই সময় কিছু স্মাগলার খুবই শক্তিশালী হয়ে উঠেছিল। তাদের মধ্যে একজন ছিল নটবর দত্ত। সবাই তাকে বড়বাবু বলে ডাকত, আর সে চিতপুর এলাকাতে বসবাস করত। সেখানেই সে ভুয়া ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করত।
আর পুলিশ এবং অন্যান্য জায়গাতেও তার প্রচণ্ড প্রভাব ছিল। এখানে তার একটি তারের কারখানা ছিল এবং উত্তরপাড়ার একটি ফ্যাক্টরিও ছিল। তার কাছে বিশেষ দুজন লোকও ছিল। একজনের নাম ছিল রঘুবীর আর অন্যজন পূর্ণেন্দু। সে রঘুবীরকে নিজের ছেলের মতো ভালোবাসত, আর পূর্ণেন্দু ছিল তার সব থেকে বড় তুরুপের তাস, সব থেকে বেশি বুদ্ধিমান। পূর্ণেন্দু তখন কাশিতে। ঠিক তখনই নটবর দত্ত তাকে ডেকে পাঠায়, কারণ রঘুবীর মারা গিয়েছে। মূলত একজন বৃদ্ধ জমিদারের একটি প্রাসাদ দখল করার জন্য রঘুবীরকে সেখানে পাঠানো হয়েছিল। কিন্তু সেই প্রাসাদ থেকে 200 মিটার দূরে একটি জঙ্গলের পাশে রঘুবীরকে মৃত অবস্থায় পাওয়া যায়। একরকম ঝোপঝাড়ের পাশে তার মৃতদেহটি পাওয়া গিয়েছিল। তার কাঁধ এবং কোমরে ফ্র্যাকচারও পাওয়া গিয়েছিল। আর এটাই ছিল সবথেকে বড় রহস্য, যে আসলে তার মৃত্যু কীভাবে হলো। কারণ ওই বাড়িটি একটি খালি দোতলা বাড়ি ছিল। রঘুবীর এতটাই শক্তিশালী ছিল যে উপর থেকে নিচে লাফ দেওয়া তার জন্য কোনো বিষয় ছিল না, এবং তাকে মারার মতো ওই বাড়িতে শক্তিশালী কোনো মানুষও ছিল না। আর এই কারণে তারা বুঝতে পারছিল না আসলে সেখানে কী ঘটেছিল। পূর্ণেন্দুর মনে হচ্ছিল যে হয়তোবা তাদের পরিকল্পনার কথা কেউ জেনে গিয়েছে। কিন্তু আবারও ঠিক একই প্রশ্ন, তাদের বিরুদ্ধে লড়াই করার সাহস বা কার আছে? কারণ এই প্রাসাদের ভেতর একজন বৃদ্ধ গার্ড ছিল, 2 জন চাকর। তারা কীভাবে রঘুবীরের মতো মানুষকে হত্যা করবে? এর জন্য রঘুবীরের অসম্পূর্ণ কাজটি পূর্ণেন্দুকেই শেষ করতে হবে। আর পূর্ণেন্দুর সেখানে আরেকটি লক্ষ্য ছিল, যার নাম তিলোত্তমা। তিলোত্তমা আসলে একজন বিধবা মহিলা। পূর্ণেন্দু আবার মেয়েদের বিষয়ে খুবই দক্ষ ছিল। পূর্ণেন্দুকে এখন রাজমোহন সিং রায়ের সেই প্রাসাদে যেতে হবে। এটি একটি পুরনো প্রাসাদ। এই প্রাসাদটি অনেক পুরাতন, কিন্তু খুবই বড়, যেখানে একটি মন্দিরও ছিল। এই মন্দিরের ভিতরে একটি শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপিত ছিল, কিন্তু সেটি ছিল নকল। আসল মূর্তিটি ছিল তিলোত্তমার ঘরের মধ্যে একটি ট্রাঙ্কের পিছনে। আর ওই মূর্তির উপর প্রাকৃতিক রুবি পাথর লাগানো ছিল, যার বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। এই রুবি পাথরটি নিতে রঘুবীর সেখানে গিয়েছিল। এখন পূর্ণেন্দুকে ওই কাজটি করতে হবে, কিন্তু সেটা বল প্রয়োগ করে নয়, বুদ্ধি খাটিয়ে কাজটি করতে হবে, যে জন্য এই কাজের জন্য সময় লাগবে। পূর্ণেন্দুর বস তাকে এটাও জানায় যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার সময় সেখানে পূজা করা হয়। সেই সময় বাইরের লোকজনও সেখানে আসার অনুমতি থাকে। কিন্তু একটি বিষয় হচ্ছে, সেই মন্দিরে একজন কেয়ারটেকার আছে যার নাম তারাশঙ্কর উপাধ্যায়। সে খুবই চতুর এবং সতর্ক একজন ব্যক্তি। একটি ভুল হলেও সে পূর্ণেন্দুকে ধরে ফেলবে। মূলত তারাশঙ্কর সেখানে সব ধরনের কাজের দেখাশোনাই করে। এদিকে পূর্ণেন্দুর মেয়েদের প্রতি একটি আকর্ষণ আছে। এই জন্য পূর্ণেন্দু একজন প্রস্টিটিউটের কাছে যায়। ওই সময় পূর্ণেন্দু তাকে বলছিল যে এই কাজটি যদি সে ঠিকমতো করতে পারে, তাহলে সে তাকে কলকাতার বাইরে একটি বড় বাড়ি এবং জমি কিনে দিবে। এটা শুনে মেয়েটি বেশ খুশি হয়। কিন্তু বিয়ের কথা বলা মাত্রই পূর্ণেন্দু সেখান থেকে চলে যায়। এরপর পূর্ণেন্দুর বস তাকে জানায় যে তিলোত্তমার বয়স 28 বছর। তার 16 বছর বয়সে বিয়ে হয়েছিল, আর 23 বছর বয়সে তার যে মেয়েটা হয়েছিল সেটা অল্প বয়সে মারা গিয়েছে, এবং ঠিক তার 2 বছর পর তার স্বামীও মারা যায়। এর ফলে তিলোত্তমা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল, যে জন্য সারাদিন সে ধর্মীয় ভক্তিতে ডুবে থাকে। পূর্ণেন্দুর ধারণা ছিল এই সব কিছু শুধু নিজের মনকে শান্ত রাখার একটা অজুহাত। তার মধ্যে প্রত্যেক মেয়েকে পটানো সম্ভব, তারা একদমই গলে যায়। শুধু গলিয়ে দেওয়ার মতো একজন মানুষ দরকার। পূর্ণেন্দুর বস তাকে এটাও জানায় যে সেই ট্রাঙ্ক এবং মূর্তির চাবি সবসময় তিলোত্তমা নিজের আঁচলের সাথে বেঁধে রাখে, আর সেই বাড়ির চারদিকে ইলেকট্রিক অ্যালার্মও লাগানো আছে। তাই পূর্ণেন্দুকে খুব সতর্কভাবে কাজটি করতে হবে। এরপর পূর্ণেন্দু প্ল্যান করে একজন ভিখারির ছদ্মবেশে ওই মন্দিরের পাশে বসে থাকতে শুরু করে, যে জন্য একসময় পূজারীর নজরও তার উপর পড়ে। গার্ডও জানায় সে কয়েকদিন ধরেই মন্দিরের বাইরে ঘুমাচ্ছিল, যে জন্য তারাশঙ্কর পূর্ণেন্দুকে ডেকে পাঠায়। তারাশঙ্কর তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। পূর্ণেন্দু উত্তরে বলে যে সে শান্তির খোঁজ করছে, এজন্য এখানে এসেছে। প্রশ্ন করতে করতে হঠাৎ করে পূর্ণেন্দু সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ তারাশঙ্কর যে প্রশ্নগুলো করছিল সেগুলোর উত্তর দেওয়া তার জন্য কঠিন হয়ে গিয়েছিল। এরপর একজন ডক্টরকে ডাকা হয়। পূর্ণেন্দু জানায় গত 4 দিন সে কিচ্ছু খায়নি, যে জন্য তাকে অনেক খাবার দেওয়া হয়। তবে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ণেন্দু কাঁদতে শুরু করে। এর মাধ্যমে মূলত পূর্ণেন্দু তার চাল চালছে। সে তারাশঙ্করকে বলে যে মন্দিরের পূজারীরা সংস্কৃত ভুলভাবে উচ্চারণ করে, অর্থাৎ শব্দগুলোর উচ্চারণ সঠিক নয়। এটা শুনে তারাশঙ্কর তাকে প্রতিদিন মন্দিরে এসে খাবার খাওয়ার অনুমতি দিয়ে দেয়। আর এইভাবেই সেই জায়গার আশেপাশে থাকার পরিকল্পনা সফল হয়। এই সব ঘটনার কারণে তিলোত্তমার নজর পূর্ণেন্দুর ওপর পড়ে। এই জন্য সেও পূর্ণেন্দুকে ডাকে, কারণ সে লক্ষ্য করেছিল পূর্ণেন্দু ঠিকভাবে খাবার খাচ্ছে না। আবার তিলোত্তমার ধারণা ছিল পূর্ণেন্দু একটি ভদ্র পরিবার থেকে এসেছে, কারণ সে পূজারীর সংস্কৃত উচ্চারণের ভুলও ধরিয়ে দিয়েছিল। তার মানে সে একজন শিক্ষিত লোক। তবুও সে এভাবে ঘুরে বেড়াচ্ছে কেন? আর সবথেকে বড় প্রশ্ন, সে এখানে কেন এসেছে? মূলত পূর্ণেন্দু এবং তার বস মিলে একটি ভুয়া গল্প তৈরি করে রেখেছিল। তিলোত্তমাকে সে সেই গল্পটি শোনায়, যেখানে সে বলে
তার বাবার মৃত্যুর পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন তার বয়স ছিল 18 বছর, আর তার বোনের বয়স ছিল 12 বছর। সে চুরি করেছে, বাসন মেজেছে, সব ধরনের কাজই করেছে, কিন্তু সে কাউকে বাঁচাতে পারেনি। এরপর একজন ভালো মানুষ, অর্থাৎ সেই স্মাগলার বস, তাকে নিজের কাছে রেখে দেয়, তার পড়াশোনার ব্যবস্থা করে এবং উত্তরপাড়া ফ্যাক্টরির ভেতরে তাকে একটি কাজও দেয়। কিন্তু পলিটিক্সের কারণে পূর্ণেন্দু জেল হয়ে গিয়েছিল। সেখানে তাকে 8 বছর সাজা কাটতে হয়েছে। ওই জেলের ভেতরেই সে সংস্কৃত শিখেছিল। এমনকি ভালো আচরণের কারণে নির্ধারিত সময়ের 2 বছর আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পূর্ণেন্দুর কথা, জেল থেকে বের হওয়ার পর সে কোনো আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেখানেও অনেক রাজনীতি। তাই পূর্ণেন্দু এই মন্দিরটিকে দেখা মাত্রই এই মন্দিরে চলে এসেছে, আর এটাও বলে যে খুব তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাব। কিন্তু তিলোত্তমা এই গল্পের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, কারণ তার নিজের জীবনেও তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। এই কারণে সে পূর্ণেন্দুকে মন্দিরের ট্রাস্টের একটি চাকরি দিয়ে দেয়, যেখানে সে সন্ধ্যার সময় পূজারীকেও সাহায্য করতে পারত। অর্থাৎ এই প্রাসাদের ভেতরে প্রবেশ করার প্রথম ধাপ সফল হয়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে পূর্ণেন্দু আরও বেশি তিলোত্তমার ঘনিষ্ঠ হতে শুরু করে এবং গ্রাউন্ড ফ্লোরের প্রবেশাধিকার সম্পূর্ণরূপে পেয়ে যায়। সে বাগানের কাজ হোক বা মন্দিরের কাজ, সব জায়গাতে সে স্বাধীনভাবে যাতায়াত করতে শুরু করে এবং এই সব কিছু দেখে তিলোত্তমা পূর্ণেন্দুর উপর খুবই বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিল। এমনকি একসময় সে পূর্ণেন্দুকে বলতেই শুরু করে সে যেন তাকে তিলোত্তমা না বলে উত্তমাদি বলে ডাকে। পূর্ণেন্দুর পরবর্তী ধাপ ছিল প্রথম তলার লাইব্রেরিতে প্রবেশ করা, কারণ সেখান থেকে সে তিলোত্তমার ঘরে গিয়ে মূর্তি থেকে ওই রুবি পাথরটি চুরি করতে পারবে। অবশেষে তিলোত্তমা পূর্ণেন্দুকে লাইব্রেরিতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। লাইব্রেরিতে যাওয়ার সময় পূর্ণেন্দুর চোখ পড়ে একটি হাতের ছাপের উপর। আবার এইদিকে তারাশঙ্করও এই বিষয়গুলো নিয়ে বেশ সন্দেহ হচ্ছিল। হঠাৎ করে একজন বাইরের মানুষ এত দ্রুত সবার সঙ্গে কীভাবে এত ঘনিষ্ঠ হচ্ছে, এটা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আবার এদিকে তিলোত্তমা পূর্ণেন্দুকে ভালোবাসতে শুরু করেছিল। পূর্ণেন্দু বুঝতে পেরে প্রতিদিনই সেখানে এসে তিলোত্তমার সঙ্গে সময় কাটাত। বই দেখার বাহানায় তিলোত্তমাকে স্পর্শ করত, তার সাথে মজা করত, যে জন্য তিলোত্তমা ধীরে ধীরে তার প্রতি আরও বেশি আকর্ষিত হয়ে পড়ে। অবশেষে সেই রাত্রি এসে যায় যে রাতে পূর্ণেন্দু তার কাজ করতে যাচ্ছিল। ওই রাতে আসলে তারাশঙ্করকে একটি জমির বিরোধের কারণে বর্ধমান যেতে হয়েছিল। তিলোত্তমা সম্ভবত এটাই চাইছিল, কারণ তারাশঙ্কর চাইছিল তিলোত্তমাও যেন তার সাথে যায়। কিন্তু তিলোত্তমা তারাশঙ্করের সাথে যেতে রাজি হয়নি। তার কথা, ছোটোখাটো জমির সমস্যার জন্য তাকে এভাবে জড়ানো ঠিক নয়, যে জন্য তারাশঙ্কর একাই চলে যায়। আর ওই রাতেই পূর্ণেন্দু একটু অস্ত্র লুকিয়ে তিলোত্তমার কাছে যায়। সে তিলোত্তমার সাথে একটি অভিনয় করতে থাকে যে সে নাকি একটা বড় পাপ করেছে, আর সেই পাপের জন্য সে পরদিন এখান থেকে চলে যাবে। কারণ যে মানুষের বাড়িতে সে থেকেছে, যার থেকে সে খেয়েছে, সেই মানুষকে সে ভালোবাসতে শুরু করেছে। এটা শুনে তিলোত্তমা পূর্ণেন্দুকে একদমই জড়িয়ে ধরে। আর পরিস্থিতি আরও গভীর হয়ে ওঠে যখন হঠাৎ করে বজ্রপাত শুরু হয়, সাথে বৃষ্টিও নামছে। তাদের মধ্যে সব কিছু ঘটতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে তিলোত্তমার মেয়ে এসে হাজির হয়। তাকে দেখা মাত্রই তিলোত্তমা বলে ওঠে, কেন তুমি এসেছ? এমনকি আরও বলে যে তার বাবাকে সেই মেরেছে, আর মেরে ঠিকই করেছে, কারণ তিলোত্তমাকে সে মারধর করত। এবং এরপর সে রঘুবীরকেও মেরেছে, এটাও সে ঠিক করেছে। তার মানে রঘুবীরের খুন এই মেয়েটি করেছে। আর এই মেয়েটি আসলে আর এটা মূলত ওই মেয়েটির আত্মা। সে এখন নিজের মাকে প্রোটেক্ট করছে। কিন্তু পূর্ণেন্দুর এই বিষয় সম্পর্কে কোনো ধারণাই ছিল না, যে জন্য সে মেয়েটির সাথে কথা বলতে যায়। তিলোত্তমা পূর্ণেন্দুকে সাবধান করে দেয় সে যেন মেয়েটির সাথে কিছু না করে। কিন্তু ঠিক তখনই সেই মেয়েটির আত্মা পূর্ণেন্দুকে উঠিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর এর ফলে তিলোত্তমা সেই অস্ত্রটি দেখতে পায় যেটা পূর্ণেন্দু তাকে মারতে এনেছিল। তিলোত্তমা স্পষ্ট বুঝতে পারে পূর্ণেন্দু অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। আর এটা বোঝার পরই তিলোত্তমার মনটা একদমই ভেঙে যায়। আর এরপর আমরা এটা বুঝতে পারি প্রথম তলায় লাইব্রেরিতে যে হাতের ছাপটি দেখা গিয়েছিল সেটি আসলে আগের ভিকটিমের হাতের ছাপ ছিল। সবশেষে তিলোত্তমার মেয়ের ওই আত্মা পূর্ণেন্দুকে সেই প্রাসাদ থেকে 200 মিটার দূরে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং ঠিক একইভাবে তারও মৃত্যু হয়, যেভাবে রঘুবীরের মৃত্যু হয়েছিল। অর্থাৎ আমরা এই প্রাসাদের আসল রহস্যটা বুঝতে পারি, কেন এখান থেকে কেউ কখনোই কিছু চুরি করতে পারেনি, কারণ ওই মেয়ের আত্মা সব কিছু প্রোটেক্ট করছে। এর মধ্য দিয়ে মূলত তৃতীয় গল্পেরও শেষ হয়। এরপর গল্প আবার বর্তমান সময়ে সেই 3 জন মানুষের কাছে ফিরে আসে, যেখানে শশীধর একটি প্রশ্ন করে যে মানুষের মুক্তি কি আসলে সম্ভব। কিন্তু বিভূতিভূষণ উত্তরে বলে, যদি মন থেকে সত্যি করে ক্ষমা চাওয়া হয় তাহলে পরবর্তী জন্ম সম্ভব হতে পারে, কিন্তু মুক্তি সম্ভব নয়, কারণ সে যে পাপ করেছিল তা ছিল খুবই গুরুতর। এরপরে সামনে আসে মূল টুইস্ট, যেখানে আমরা জানতে পারি এই 3 জন মানুষ আসলে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে তাদের নিজেদের গল্পই বলছিল। আর এই কারণে তারা বারবার
তাদের নামগুলো এলোমেলো করে ফেলছিল। বিভূতিভূষণ আগেই জানত যে এই দুজন আসলে শশীধর এবং নীলকণ্ঠ নয়, তারা ফণিভূষণ এবং পূর্ণেন্দু, যাদের সে নিজে এখানে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু পূর্ণেন্দুর মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, বিভূতিভূষণের নিজের গোপন রহস্যটা আসলে কি? সে কোন ভুল করেছিল? এরপর আমরা জানতে পারি বিভূতিভূষণ আসলে তারানাতি ছিল, যে ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেনি। সে নিজের পরিবারকে রক্ষা করেছিল, কিন্তু সাধনার প্রতি তার যে ভালোবাসা, সে সেটা ত্যাগ করতে পারেনি। এই কারণে সে নিশ্চিত করেছিল সে আবার পুনর্জন্ম নেবে, যাতে সে তার সাধনা চালিয়ে যেতে পারে। আর এই কারণে সে এখনও পর্যন্ত মুক্তি পায়নি। ঠিক তখনই সে বলে যে এই সাধনা এত সহজ নয়। এমনকি আজও সে ভৈরবীকে দেখতে পায়, অর্থাৎ সাধনার সময় সে নিশ্চয় এমন কিছু করেছিল যার কারণে তার আত্মা এখন ওই পৃথিবীতে আটকে আছে। সাথে আমরা এটাও বুঝতে পারি কেন তারা ফুলের গন্ধ অনুভব করছিল, কারণ এই গন্ধ শুধুমাত্র অন্য জগতের প্রাণীরাই অনুভব করতে পারে, অর্থাৎ প্রেতাত্মা বা ভূত। কারণ এই তিনজনই তো অনেক আগে মারা গিয়েছে, তারা সবাই মৃত। এগুলো তাদেরই আত্মা, যারা এখানে বসে একসঙ্গে কথা বলছে, মুক্তি না পেয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর গল্প করছে। আর এই দিনটি ছিল পূর্ণিমার রাত, যে রাতে আত্মারা বাইরে বের হয়, কথা বলে এবং অনুভব করে। এরপর আমরা দেখতে পাই হঠাৎ করে সেই তিনজন ওই বাড়ি থেকে অদৃশ্য হয়ে গেছে। রাত পেরোয় সকাল হয়, যেখানে আমরা জানতে পারি যে তারানাথ বুড়ো বয়সে মারা গেছে। তার একটি ছবি সেখানে টাঙানো রয়েছে। আর এই বাড়িটি আসলে তার নিজেরই বাড়ি ছিল, যেখানে সে পূর্ণেন্দু এবং ফণিভূষণের আত্মাদের ডেকে এনেছিল। সে যেহেতু একজন সাধক ছিল, তাই অন্য জগতের বিষয়ে তার অনেক ধারণাও ছিল। এই জন্য সে হয়তো আত্মাদের ডেকেছে। এর মধ্য দিয়ে মূলত এই মুভির গল্পটি শেষ হয়। তো এখানে 3টি গল্প ছিল। 3টি গল্পের মধ্যে কোন গল্পটি আপনার বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন নতুন মুভি আসতে থাকবে। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।